বা নির্দিষ্ট কোনো পর্যন্ত বা গতি বোঝালে আমরা টু ব্যবহার করব। আর অনির্দিষ্ট কোনো গন্তব্য বোঝালে বা লক্ষ্য বোঝালে আমরা কি ব্যবহার করবো? আমরা টুয়ার্ডস ব্যবহার করব। দেখেন, এই টু এবং টুয়ার্ডস এর ভিতরে অনেক পার্থক্য আছে। পার্থক্যটা কি আমরা একটু দেখি। পার্থক্য হচ্ছে, আমি যদি একটা বাক্য লিখি, মনে করেন আমি এখানে একটা বাক্য লিখে ফেললাম, যেমন আই গো টু স্কুল লিখলাম, আই এম গোয়িং টু স্কুল। এই জায়গাটা আমি লিখবো আই এম গোয়িং টু স্কুল। যেমন এখানে লিখলাম, পিডিএফ ফাইলটা বের করে দিচ্ছি, দাঁড়ান, এটা একটু সমস্যা হচ্ছে এখানে লিখতে। তো টু এবং টুয়ার্ডস এর ভিতরে পার্থক্য হচ্ছে, টু মানে নির্দিষ্ট কোনো বস্তুর দিকে, যেমন আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলের দিকে যাচ্ছি বা আমি স্কুলে যাচ্ছি, এমন বোঝালে সেখানে টু ব্যবহার করা হবে, গোয়িং টু। কিন্তু আমি যদি টুয়ার্ডস ব্যবহার করি, তো সেখানে কিন্তু অনির্দিষ্ট বোঝাবে। যেমন আমি যদি এই কথাটি বলি, আই অ্যাম গোয়িং টুয়ার্ডস স্কুল, অর্থাৎ আমি স্কুলের দিকে যাচ্ছি, এখানে অনির্দিষ্ট ভাবে আমি স্কুল পর্যন্ত পৌঁছাতেও পারি, অথবা আমি স্কুলে না গিয়ে স্কুলের পাশে বাজারে বা অন্য, আমি বাড়ি থেকে রওনা দিয়েছি স্কুলের দিকে, কিন্তু আমি স্কুল পর্যন্ত না পৌঁছাতেও পারি। এমন জায়গায় আমাকে টুয়ার্ডস ব্যবহার করতে হবে। আমরা প্রেপোজিশনের ব্যবহারটা কেন শিখবো? আমরা প্রেপোজিশনের ব্যবহার শিখবো, প্রেপোজিশনটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে বলা হচ্ছে অলংকার, অর্নামেন্ট। অর্থাৎ যেমন একটা মানুষ যদি সুন্দরভাবে সাজ পোশাক পরে, সাজগোজ করে, তাকে যেমন দেখতে একটু ভালো লাগে, প্রিপজিশনটাও ঠিক তদ্রূপ। বাংলা ইংলিশ বাক্যে যখন আমরা প্রিপজিশনের ব্যবহার করব, তখন ওই বাক্যটাকে একটু অলংকৃত করা হলো, ওইটাকে আরো বেশি সুন্দর করে গুছিয়ে বলা হলো। এজন্য কিন্তু আমার প্রিপজিশনের প্রয়োজন হবে। এই কারণেই কিন্তু আমরা প্রিপজিশন শিখতেছি। তো এখানে আমরা যদি দেখি, অ্যাট কোথায় বসে? নির্দিষ্ট স্থান বা সময় বোঝাতে অ্যাট বসে। ইন কোথায় বসে? মাস বা বছর বা কোনো বড় স্থান, কোনো ভাষা, কোনো কিছুর মধ্যে বোঝাতে ইন বসে। অ্যাবাউট কোথাও বসে? অ্যাবাউট শব্দের অর্থ হচ্ছে সম্পর্কে। বিটুইন কোথায় বসে দেখেন? দুইজন ব্যক্তির মধ্যে বোঝাতে বিটুইন বসে। দুইজন ব্যক্তির মধ্যে বোঝাতে বিটুইন বসে। এবং এটা আপনারা পিডিএফ পেয়ে যাবেন। আজকে আপনি নতুন জয়েন করেছেন, আপনাকে পিডিএফ দেওয়া হবে, এখানে প্রিপজিশনের ক্লাসটা একটু করেন। প্রিপজিশনের ক্লাসের পরে আমরা ধারাবাহিকভাবে যে ক্লাসগুলো এগুলো করতে পারবো। আর এর আগে আমাদের দুইটা ক্লাস হয়েছে সম্ভবত, এই দুইটা ক্লাসও আপনাকে আমি বুঝিয়ে দিব যে হাউ টু স্টার্ট উই লার্ন ইংলিশ। তারপর ওখানে আমি করিয়েছি যে একটা বাক্যের সাবজেক্ট কিভাবে আইডেন্টিফাই করতে হয়, অবজেক্ট কিভাবে আইডেন্টিফাই করতে হয়, আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে যে 26টি লেটার আছে এ থেকে জেড পর্যন্ত, এই 26টি লেটারের উচ্চারণ কি কি হবে, এইসব বিষয়ে কিন্তু আমরা আলোকপাত করেছি। তো এই ক্লাসগুলো আমরা পাবো। তো এখানে আমরা কি দেখেছি? অ্যাবাউট বসে হচ্ছে সম্পর্কে বোঝাতে, বিটুইন বসে দুজন ব্যক্তির মধ্যে বোঝাতে বিটুইন বসে, এমং বসে দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে বোঝাতে এমং বসে। এগেনিস্ট কোথায় বসে? এগেনিস্ট শব্দের অর্থ হচ্ছে বিরুদ্ধে। অ্যাক্রস শব্দের অর্থ অতিক্রম করা। এগুলো আমরা একটু দেখে নিব। আমাদের মূল যে পড়ার যে জায়গাটা, আমরা সেই জায়গায় চলে এসেছি। দেখেন, ইউজ অফ প্রেপোজিশন। নিম্নে প্রেপোজিশনের 30টি ব্যবহার দেওয়া হলো। এই যে 30টি ব্যবহার, ইংলিশ ল্যাঙ্গুয়েজ এই 30টি ব্যবহার খুবই ইম্পর্ট্যান্ট। এই 30টি ব্যবহার ইংলিশ ল্যাঙ্গুয়েজে খুবই ইম্পর্ট্যান্ট। অর্থাৎ এখানে এই 30টি ব্যবহার যদি আমরা ভালোভাবে দেখতে পারি, এটা যদি আমরা ভালোভাবে খেয়াল করতে পারি, তাহলে কিন্তু আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে আর কোনো সমস্যা থাকবে না প্রেপোজিশনের ক্ষেত্রে। সেই 30টি ব্যবহার কি কি দেখেন। প্রথমে রয়েছে ছোট স্থান, শহর বা জায়গার পূর্বে অ্যাট বসে। কি বলছে? ছোট স্থান, শহর বা জায়গার পূর্বে অ্যাট বসে। যেমন যদি বলি, সে মিরপুরে বসবাস করে, ঢাকার একটি জায়গার নাম ঢাকার মিরপুর, হি লিভস অ্যাট মিরপুর। কিন্তু আমি যদি এখানে লিখে ফেলি, যেমন এখানে আমি লিখলাম হি, এটা পিডিএফ তো আমি নর্মালটা বের করে লিখে দেখাচ্ছি। তো এটা হচ্ছে, যদি বলা হয় সে ঢাকায় বাস করে, তখন হবে লিভস ইন ঢাকা। হি লিভস ইন ঢাকা, সে ঢাকায় বাস করে। কিন্তু আমি যদি বলি সে ঢাকার মিরপুরে বাস করে, হি লিভস এট মিরপুর ইন ঢাকা। তারপর মনে রাখবেন, ছোট শহর বা ছোট জায়গার পূর্বে অ্যাট বসে। যেমন আমার বাসা খুলনার ডুমুরিয়া, তো আমি যদি বলি আমি ডুমুরিয়াতে বসবাস করি, আই লিভ অ্যাট ডুমুরিয়া। আই লিভ অ্যাট ডুমুরিয়া। যদি বলা হয় মিস্টার খলিল সাহেব লন্ডনে বসবাস করেন, মিস্টার খলিল লিভস ইন ইউকে। ইন ইউকে, কারণ একটি বড় জায়গা। কিন্তু আপনি যদি লন্ডনের কোনো একটা ছোট শহরে বা কোনো একটা ছোট জায়গার নাম উল্লেখ করেন, সেখানে আপনি সেই জায়গার পূর্বে অ্যাট বসাবেন। যেমন সে নোয়াখালীতে বাস করে, হি লিভস অ্যাট নোয়াখালী। হি লিভস অ্যাট নোয়াখালী।
নির্দিষ্ট সময় বোঝাতে অ্যাট বসে। এই বিষয়গুলো একটু ভালোভাবে খেয়াল করবেন, এগুলো মুখস্থ করতে হবে। এখানে আমরা কোন পর্যন্ত করেছিলাম খলিল সাহেব, মনে আছে কি? অ্যাট না কিসের ব্যবহার পর্যন্ত আমরা যেন গিয়েছিলাম এখানে? হ্যাঁ, অন পর্যন্ত। আচ্ছা, আচ্ছা, এখানে ইউজ অফ অন, আমরা যদি এই লাইনটা একটু খেয়াল করি, আমরা অন কোথায়, হ্যাঁ আমার মনে পড়েছে, অন পর্যন্ত আমরা পড়েছিলাম। ইউজ অফ অন, ও এন, অন মানে হচ্ছে কি কোনো কিছুর উপর সংলগ্ন বোঝাতে। মনে করি যদি টেবিলের উপরে একটি কলম আছে, টেবিলের সঙ্গে কলমটি কিন্তু লেগে আছে, স্পর্শ করে আছে, এরূপ জায়গায় আমরা অন ব্যবহার করব। দি পেন ইজ, দি ফেন ইজ অন দ্য টেবিল, দ্য ফেন ইজ অন দ্য টেবিল। আমি টেবিলকে টেবিল বলছি, কেন টেবিল বলছি? দেখবেন নেটিভ স্পিকার যারা, আমরা যারা ইউকে তে থাকি, আমেরিকাতে থাকি, ইউকে অ্যাকসেন্টে অর্থাৎ ব্রিটিশ অ্যাকসেন্টের যে ক্লাসগুলা, 15-20টা ক্লাসের পরেই কিন্তু আমি প্রোনাউন্সিয়েশনের উপরে ক্লাস নিব, যে একেবারে ঠিক ব্রিটিশরা যেভাবে কথা বলে আমরাও কিন্তু ঠিকভাবে প্রোনাউন্সিয়েশন গুলো সেভাবে করব। তো এখানে অনের ব্যবহারটা আমাদের শিখতে হবে। স্পোকেন ইংলিশ বা ইংলিশে নির্ভুলভাবে কথা বলতে গেলে প্রচুর পরিমাণে আমাকে কিন্তু আগে গ্রামাটিক্যাল রুল জানতে হবে। গ্রামাটিক্যাল রুল না জানলে ওই জায়গাটা কিন্তু ভুল হয়ে যাবে, ওই জায়গাটা আমি সঠিক করতে পারবো না। স্পোকেন ইংলিশে আমাকে ভালোভাবে যদি কথা বলতে হয়, আমাকে অবশ্যই গ্রামার গুলো আগে শিখে আসতে হবে। এই গ্রামার গুলো না শিখে আসলে আমি কখনোই ভালোভাবে কথা বলতে পারবো না। ক্যান ইউ হেয়ার মি, আব্দুল্লাহ আল মামুন? ইয়েস। তো এখানে দেখেন আপনি হয়তো প্রথম দিন তো হঠাৎ করে প্রিপজিশনে চলে আসছে, আপনার একটু খারাপ লাগতে পারে, কিন্তু বিগত ক্লাসগুলো আপনাকে আমি আগামী দিন বা অন্য একটা সময় আপনাকে স্পেশালি ক্লাসগুলো আমি নিব। আজকে এইটা একটু করেন, প্রিপজিশনের ক্লাস। দেখেন বার, দিন, তারিখের পূর্বে অন বসে। কি বলছে? বার, দিন বা তারিখের পূর্বে অন বসে। যেমন আই ওয়েন্ট দেয়ার অন স্যাটারডে। আপনি আপনার দেশে যে যে দেশেই আছেন না কেন, আপনি একজন দোকানে গেলেন বা আপনি একটা কেনাকাটা করতে গেলেন বা ওই দেশীয় কোনো মানুষের সঙ্গে কথা বলছেন, তো আপনি বলবেন যে আই ওয়েন্ট দেয়ার অন স্যাটারডে। মানে সে আপনাকে বলল যে আপনি আমাদের রাজধানী ক্যাপিটাল শহরে কবে গিয়েছিলেন, তো আপনি ইংলিশে বলবেন আই ওয়েন্ট দেয়ার অন স্যাটারডে। এখানে আপনাকে অন এর ব্যবহার করতে হবে। এখানে আপনি টু দিলে হবে না, বাই দিলে হবে না, ফ্রম দিলে হবে না, এখানে আপনাকে অন ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? ও এন, অন। আই ওয়েন্ট দেয়ার অন স্যাটারডে, আই ওয়েন্ট দেয়ার অন স্যাটারডে। তারপর কি আছে? হি উইল কাম হেয়ার অন 17th জুন। হি উইল কাম হেয়ার, সে এখানে আসবে অন 17th জুন, অর্থাৎ সে এখানে আসবে 17ই জুন। দেখেন বার বা দিন বা তারিখের পূর্বে অন বসে। কি বসে? অন। নদীর তীর বোঝাতে অন বসে। নদীর তীর বোঝাতে অন বসে। যেমন ঢাকা ইজ অন দা বুড়িগঙ্গা, ঢাকা ইজ অন দা বুড়িগঙ্গা। তারপর আছে দেখেন খুলনা ইজ অন দা রূপসা, খুলনা ইজ অন দা রূপসা, অর্থাৎ খুলনা রূপসা নদীর তীরে অবস্থিত। খুলনা কোথায় অবস্থিত? রূপসা নদীর তীরে। এই ব্যবহারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা আমার এই ক্লাস রেকর্ডটা একবার একটু দেখবেন, এবং আমি এখানে যেভাবে আপনাদের পড়িয়ে দিচ্ছি এই পিডিএফটা একটু দেখবেন বাসায় বসে। মাত্র আধা ঘন্টা 30 মিনিট সময় দিবেন, এই লেসনটা আপনার কাছে অনেক অনেক সহজ হয়ে যাবে। তারপর কি আছে দেখেন, নির্ভরতা বোঝাতে অন বসে। নির্ভরতা কেমন? যেমন উই লিভস অন রাইস, আমরা মনুষ্য জাতি, আমরা বাঙালি যারা, আমরা ভাত খেয়ে জীবন ধারণ করি। তো বলছে উই লিভস অন রাইস, উই লিভস অন রাইস, আমরা ভাত খেয়ে জীবন ধারণ করি। এখানে আরেকটি বাক্য বলা যায়, দা কাউ, দা কাউ লিভ অন গ্রাস, অর্থাৎ গরু ঘাস খেয়ে জীবন ধারণ করে। তো এখানে লিভ অন শব্দের অর্থ হচ্ছে নির্ভরতা বা খেয়ে বাঁচা। লিভ অন শব্দের অর্থ হচ্ছে খেয়ে বাঁচা, দুটোই দিয়ে দেবো। তারপর কি আছে? লিভ অন শব্দের অর্থ হচ্ছে খেয়ে বাঁচা। যেমন হি লিভস অন রাইস, দি কাউ লিভ অন গ্রাস, হিজ, হি লিভস অন হিজ ফাদার। দেখেন কত সুন্দর একটি বাক্য। হি লিভস অন হিজ ফাদার, অর্থাৎ সে তার পিতার উপর নির্ভর করে বেঁচে থাকে, সে তার পিতার উপর নির্ভর করে বেঁচে থাকে। এক্ষেত্রে আমাকে লিভ ব্যবহার করতে হবে এবং তার সঙ্গে অন ব্যবহার করতে হবে। অর্থাৎ এখানে আমার মূল কথা হচ্ছে নির্ভরতা বোঝাতে অন এর ব্যবহার করা হয়। তারপর দেখেন ফ্লোর এর সংখ্যা বোঝাতে অন বসে। যেমন একটি 10 তলা বিল্ডিং, সেই বিল্ডিং এর আপনি তৃতীয় তলায় বা দ্বিতীয় তলায় বা পঞ্চম তলায় বসবাস করেন, এক্ষেত্রে আপনাকে অনের ব্যবহার করতে হবে। যেমন দ্য ব্যাংক ইজ, দ্য ব্যাংক ইজ অন দ্য 5th ফ্লোর, অর্থাৎ ব্যাংকটি পঞ্চম তলায় অবস্থিত। আপনি কারো সঙ্গে কথা বলছেন, তাকে আপনি বুঝাতে চাচ্ছেন, বাংলা বাক্য আপনার মাথায় আসতেছে যে আমি তাকে বলবো ব্যাংকটি পঞ্চম তলায় অবস্থিত।
আপনার কাছে কেউ জিজ্ঞাসা করলো যে ভাই, এই সোনালী ব্যাংক বা রূপালী ব্যাংক বা বাংলাদেশ কৃষি ব্যাংক এটা কোন জায়গায় অবস্থিত, এই বিল্ডিং এর কত তলায়? তো আপনি তাকে বলবেন দ্য ব্যাংক ইজ অন দ্য ফিফথ ফ্লোর। দ্য ব্যাংক ইজ অন দ্য ফিফথ ফ্লোর। ব্যাংকটি পঞ্চম তলায়। এখানে আপনাকে অন ব্যবহার করতে হবে। অন বাদে আপনি অন্য কোনো প্রেপোজিশন ব্যবহার করলে সেটা ভুল হয়ে যাবে। তো আরো দেখেন, আওয়ার ক্লাস ইজ অন দ্য থার্ড ফ্লোর। মনে করেন পঞ্চম তলা একটা বিল্ডিং, এই পাঁচতলা বিল্ডিং এর তৃতীয় তলায় আপনাদের ক্লাস অনুষ্ঠিত হয়। তো এখানে আপনি কি বলবেন? আওয়ার ক্লাস ইজ অন দ্য থার্ড ফ্লোর। আমাদের ক্লাস তৃতীয় তলায়। এরপর দেখেন ইউজ অফ ইন। এই ইন এর ব্যবহার কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই ইন এর ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ। বড় স্থানের পূর্বে ইন বসে। কি বলেছে? বড় স্থানের পূর্বে ইন বসে। যেমন আই লিভ ইন বাংলাদেশ, আই লিভ ইন ইন্ডিয়া। আমি বাংলাদেশ একটা বড় জায়গা এবং ইন্ডিয়া একটা বড় জায়গা, এখানে ইন ব্যবহার করা হয়েছে। দেখেন বলছে যে আই লিভ অ্যাট ঢাকা ইন বাংলাদেশ। আপনি এখানে প্রশ্ন করতে পারেন যে স্যার, কেবল তো আপনি বললেন ঢাকা শহরের পূর্বে বড় জায়গায় ইন বসবে, কিন্তু না, এখানে ব্যাখ্যাটা শোনেন। আই লিভ অ্যাট ঢাকা ইন বাংলাদেশ। আমি বাংলাদেশের ভিতরে যে ঢাকা শহর নামক একটা জায়গা, সেই জায়গায় বাস করি। তার মানে এখানে বাংলাদেশ হচ্ছে বড় জায়গা, এর পূর্বে ইন বসবে। আর ঢাকা শহর বাংলাদেশের তুলনায় একটি ছোট জায়গা, এর জন্য এখানে অ্যাড বসবে। কিন্তু আমি যদি বলি আমি ঢাকায় বাস করি, তখন হবে আই লিভ ইন ঢাকা, আই লিভ ইন ঢাকা। কিন্তু আমি যদি বলি আমি ঢাকা শহরের মিরপুরে বসবাস করি, তখন হবে আই লিভ ইন ঢাকা অ্যাট মিরপুর। অর্থাৎ ব্যাখ্যাটা জেনে রাখেন। একেবারে বড় জায়গা বুঝালে তার পূর্বে ইন বসবে, এবং একেবারে ছোট জায়গা বুঝালে তার পূর্বে অ্যাট বসবে। এগুলো ছোট ছোট রুলস। এগুলা মুখস্থ করলে আপনার ইংলিশে কথা বলতে গেলে ফ্রি হ্যান্ড রাইটিং আর কখনো ভুল হবে না। কিন্তু এই জায়গাগুলো যদি আমরা পড়তে না পারি, মুখস্থ না করতে পারি, বুঝতে না পারি, তাহলে প্রচুর ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়। তারপর দেখেন, এই যে ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ বড় হওয়ায় জায়গার পূর্বে ইন, এবং ছোট জায়গা তার পূর্বে, ঢাকা শহর ছোট বাংলাদেশের তুলনায়, এই জন্য তার পূর্বে অ্যাড বসেছে। কোনো বিষয় বা ভাষা বোঝালে তার পূর্বে, এটা পড়েন তো, এটা পড়েন কি বলছে, 2 নম্বরের রুলটা পড়েন। কোনো বিষয় বা ভাষা বোঝালে, হ্যাঁ, যেমন দেখেন, ইন বাংলা, ইন ইংলিশ, আই রোট আ পোয়েম ইন বেঙ্গলি, আই এম স্টাডিং ইন ইংলিশ। অর্থাৎ কি বলছে? ইন বাংলা, ইন ইংলিশ, আই রোট আ পোয়েম ইন বেঙ্গলি, আই এম স্টাডিং ইন ইংলিশ। সময়ের ক্ষেত্রে বছর বা মাসের পূর্বে ইন বসে। কি বলছে? সময়ের ক্ষেত্রে বছর বা মাসের পূর্বে ইন বসে। যেমন আই ওয়াজ বর্ন ইন 1980, আমি 1980 সালে জন্মগ্রহণ করেছিলাম। সময়ের ক্ষেত্রে কি বলছে? সময়ের ক্ষেত্রে বা মাসের পূর্বে ইন বসে। দেখেন এখানে আমি পরিশ্রম করে যাচ্ছি, আমি কথা বলে যাচ্ছি, আপনাদের এই গ্রামাটিক্যাল রুল গুলা বুঝাই দিচ্ছি। মাত্র 20 থেকে 22টা ক্লাসের পরে আপনাকে প্রেজেন্টেশন দিতে হবে ইংলিশে। আমার সামনে কিন্তু ইংলিশে কথা বলতে হবে। আমি একটা মডেল বা একটা ডেমো ক্লাস আপনাদের উপর নিব, একটা প্রেজেন্টেশন বুঝাই দিব, তার আদলে আপনাকে প্রেজেন্টেশন দিতে হবে। অর্থাৎ এইখানে কিন্তু এই বিষয়গুলো আপনাকে মনে রাখতে হবে। ওই প্রেজেন্টেশন ক্লাসে এই গ্রামার গুলো ব্যবহার করেই কিন্তু আপনাকে কথা বলতে হবে। তো গ্রামারের এই যে রুলস গুলো এখন শিখাচ্ছি, এইগুলো আপনাকে খুব ভালোভাবে নিতে হবে। এগুলো যদি আপনি ভালোভাবে মুখস্থ করতে পারেন, ওই প্রেজেন্টেশনের সময় আপনার আর কোনো চাপ পড়বে না। এই যে কথাগুলো, যেমন আপনি কাউকে বলতে চাচ্ছেন যে আমি 1980 সালে জন্মগ্রহণ করেছিলাম, আমি 1980 সালে জন্মগ্রহণ করেছিলাম, এখানে আপনাকে ইন এর ব্যবহার করতে হবে। আই ওয়াজ বর্ন ইন 1980, হি ওয়াজ বর্ন ইন 2001, সে 2001 সালে জন্মগ্রহণ করেছিল, আমি 1980 সালে জন্মগ্রহণ করেছিলাম। পেশা এর পূর্বে ইন বসে। যেমন আপনারা বিদেশে এক একজন এক এক পেশায় কর্মরত আছেন, সেই পেশা এর পূর্বে ইন বসে। যেমন হি জয়েন্ট ইন নেভি। দেখেন হি জয়েন্ট ইন নেভি, সে নৌবাহিনীতে যোগদান করেছিল, সে নৌবাহিনীতে যোগদান করেছিল। আই জয়েন্ট ইন বাংলাদেশ আর্মি, আই জয়েন্ট ইন বাংলাদেশ আর্মি, আমি বাংলাদেশ আর্মিতে যোগদান করেছিলাম। আমি কিসে যোগদান করেছিলাম? বাংলাদেশ আর্মিতে যোগদান করেছিলাম। অবস্থা বোঝাতে ইন বসে। অবস্থা বোঝাতে কি বসে বলেন তো? ইন। যেমন হি ইজ ইন হ্যাপি মুড, অর্থাৎ সে একটা সুখের একটা অবস্থা বোঝাচ্ছে, সে এখন সুখে আছে। হি ইজ ইন হ্যাপি মুড, সে এখন সুখে আছে। আই অ্যাম ইন স্যাড মুড, আমি এই মুহূর্তে খুব দুঃখ অনুভব করছি। তো এই যে জায়গাগুলোতে এখানে কিন্তু ইন বসে। তারপর পেশা বোঝাতে তার পূর্বে ইন বসে। তারপর কি বলছে? সময়ের ক্ষেত্রে বছর বা মাসের পূর্বে ইন বসে। এইবার আমরা একটু দেখবো টু এর ব্যবহার, কোন কোন জায়গায় আমরা টু ব্যবহার করব, টু কোথায় কোথায় বসে, এটা একটু আমরা খেয়াল করবো। যেমন যদি বলি কোনো স্থানে আসা এবং যাওয়া বোঝালে ওই স্থানের পূর্বে
টু বসে। কোনো স্থানে আসা এবং যাওয়া বোঝালে ওই স্থানের পূর্বে টু বসে। যেমন দে গো টু ইউনিভার্সিটি, তারা বিশ্ববিদ্যালয়ে যায়। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের দিকে যায়, কোনো দিকে যাওয়া এবং আসা বোঝালে সেখানে টু বসে। ব্যক্তির কাছে বোঝালে তার পূর্বে টু বসে। ব্যক্তির কাছে বোঝালে তার পূর্বে টু বসে। যেমন হি কামস টু মি, সে আমার দিকে আসে। হি কামস টু মি, সে আমার দিকে আসে। অনুসারে বোঝাতে টু বসে, অনুসারে। এটা আবার কেমন? আই ওয়ার্ক, আই ওয়ার্ক, দেখেন আমি কাজ করি অ্যাকর্ডিং টু দ্য রুলস, অর্থাৎ নিয়ম অনুসারে আমি কাজ করি। আই ওয়াক অ্যাকর্ডিং টু দ্য রুল এভরি মর্নিং। আই ওয়াক, আমি হাঁটি অ্যাকর্ডিং টু রুল এভরি মর্নিং, অর্থাৎ নিয়ম অনুসারে, সকালে হাঁটার যে নিয়ম, সেই নিয়ম অনুসারে আমি প্রতিদিন সকালে হাঁটি। সীমানার বাইরে বোঝাতে টু বসে। কিসের বলেন তো? সীমানার বাইরে বোঝাতে টু বসে। যেমন সাউথ কোরিয়া ইজ টু দা ইস্ট অফ আওয়ার কান্ট্রি, সাউথ কোরিয়া কিন্তু আমাদের দেশের সীমানার বাহিরে, তাই বলছে সীমানার বাইরে বোঝাতে টু বসে। সাউথ কোরিয়া ইজ টু দা ইস্ট অফ আওয়ার কান্ট্রি। তারপর কি বলছে? মায়ানমার ইজ টু দা সাউথ অফ আওয়ার কান্ট্রি, অর্থাৎ মায়ানমার আমাদের দেশের সে দক্ষিণ পূর্বে বা দক্ষিণ দিকে অবস্থিত। তারপর কি বলছে দেখেন? অধিকার বা মালিকানা বোঝাতে অফ বসে। কি বলছে? ইউজ অফ, অফ। এই অফ কোন কোন জায়গায় বসে? অধিকার বা মালিকানা বোঝাতে অফ বসে। যেমন ইট ইজ দ্য কার অফ মিস্টার আজাদ, এই গাড়িটা মিস্টার আজাদের, এই গাড়িটা মিস্টার আজাদের। এটা কি হবে? ইট ইজ দ্য কার অফ মিস্টার আজাদ। তারপর কি বলছে দেখেন? ইট ইজ দ্য ফোন অফ মি, ইট ইজ দ্য ফোন অফ মি, অর্থাৎ এই ফোনটার মালিকানা বা অধিকারে আমার আছে। এই জন্য এখানে মি আর আজাদ এর আগে কিন্তু অফ বসেছে। কি বসেছে বলেন তো? অফ। উপকরণ বোঝাতে অফ বসে। কি বসে বলেন তো? উপকরণ বোঝাতে অফ বসে। যেমন দি ব্রিফ কেস ইজ মেড অফ লেদার, লেদার মানে হচ্ছে চামড়া। তাহলে এই ব্রিফ কেসটি চামড়া যে একটা উপকরণ, সেই চামড়ার উপকরণে এখানে ব্যবহৃত হয়। অর্থাৎ বলছে দ্য ব্রিফ কেস ইজ মেড অফ লেদার, দ্য ব্রিফ কেস ইজ মেড অফ লেদার, অর্থাৎ ব্রিফ কেসটি লেদারের তৈরি। হাউস, দ্য হাউস ইজ মেড অফ উড, দ্য হাউস ইজ মেড অফ উড, অর্থাৎ এই বাড়িটা কাঠের তৈরি। অর্থাৎ উপকরণ বোঝাতে কিন্তু কি হবে? কিন্তু উপকরণ বোঝাতে কিন্তু এখানে অফ ব্যবহার করতে হবে। এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে ভালোভাবে খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে। এবং আপনারা কি করবেন জানেন? এই যে অপের ব্যবহার আমি দেখালাম না, এই অপের ব্যবহার থেকে আপনাদেরকে আরো অনেক বাক্য তৈরি করতে হবে। এগুলা যখন আপনারা তৈরি করতে পারবেন, তখন বুঝবেন যে এই ল্যাঙ্গুয়েজটা শিখে আপনাদের কাজ হচ্ছে। এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু প্রচুর পরিমাণে তখন নিজেদের কাজে লাগাতে হবে। যেমন এই যে অপের ব্যবহার শিখালাম, এই অপের ব্যবহার কি শিখলাম? দ্য ব্রিফ কেস ইজ মেড অফ লেদার, দ্য হাউস ইজ মেড অফ উড। তো এখানে লেদার এবং উড এইটা বাদ দিয়ে আপনি আরো দুইটা বা চারটা বাক্য এখান থেকে খাতায় লিখে রাখবেন। আমি পরবর্তী দিন ক্লাসে যখন ক্লাস শুরু করব, তখন ওই বাড়ির কাজটা আমাকে পড়ে শোনাতে হবে। আপনি পড়বেন, আমি শুনবো। কি বলছে? দ্য ব্রিফ কেস ইজ মেড অফ লেদার, দ্য হাউস ইজ মেড অফ উড। এই বাক্যগুলো কিন্তু আপনাকে প্র্যাকটিক্যালি ব্যবহার করতে হবে। কারণ বোঝাতে অফ বসে। কি বলছে দেখেন? কারণ বোঝাতে অফ বসে। দ্য ম্যান, দ্য ম্যান ডাইড অফ ক্যান্সার, অর্থাৎ লোকটা ক্যান্সারের কারণে মারা গিয়েছিল। হি ডাইড অফ করোনা ভাইরাস, সে করোনা ভাইরাসে মারা গিয়েছিল। হি ডাইড অফ করোনা। এই যে কোনো কারণ বোঝাতে অফ এর ব্যবহার করলাম। কিসের ব্যবহার করলাম? অফ। সম্পর্ক বোঝাতে অফ বসে। দেখেন সম্পর্ক বোঝাতে কি বসে বলেন তো? সম্পর্ক বোঝাতে অফ বসে। আচ্ছা, এই জায়গাটা কিভাবে হচ্ছে এটা একটু ভালোভাবে দেখবেন যে সম্পর্ক বোঝাতে অফের ব্যবহার করি কিভাবে। সম্পর্ক বোঝাতে কিন্তু যেমন আই নো, এটা একটু আই নো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছেন? আচ্ছা দেখেন এখানে সম্পর্ক বোঝাতে অফ বসে। যেমন আই নো, আই নো আমি জানি এভরিথিং অফ ইট, অর্থাৎ আমি এই বিষয়টার আদ্যোপান্ত সবই জানি। হি নোস, সে জানে এভরিথিং অফ ইংলিশ গ্রামার, সে ইংরেজি গ্রামারের সবকিছু জানে। এই যে একটা সম্পর্ক, অর্থাৎ গ্রামারের সাথে তার যে জানার সম্পর্ক, এই সম্পর্ক বোঝাতে অপের ব্যবহার করতে হয়। কিসের ব্যবহার করতে হয়? অপের। তারপর দেখেন মানের উপর বোঝাতে অ্যাভব বসে।
যেমন আই গট অ্যাভব 90% মার্ক ইন ইংলিশ, অর্থাৎ এখানে মান বোঝাচ্ছে, 100 যে একটা মান রয়েছে, সেই 100-র ভিতরে আই গট, দেখেন এটা কোন টেন্স, এটা বলতে পারবেন? আব্দুল্লাহ আল মামুন, আপনি বলেন তো এই বাক্যটা কোন টেন্সে আছে? আই গট অ্যাভব 90% মার্ক ইন ইংলিশ, এই বাক্যটা কোন টেন্স? টেন্সের জায়গাটা কেমন আমি একটু টেস্ট করে দেখি। আই গট, সুন্দর, দেখেন সত্য কথা বলেছেন, আমি আপনাকে টেন্স শিখাতে পারবো, কিন্তু আপনি যদি বলতেন যে স্যার টেন্স পারি, আপনার সমস্যা হয়ে যেত। তো এই টেন্সের উপরেও ডিটেলস ক্লাস নিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। আপনি ডিটেলস সব পাবেন, হ্যাঁ সব কিছুই পাবেন। আপনার দায়িত্ব ট্রেনে উঠে বসে থাকার, ট্রেন চালক ট্রেনটি চালিয়ে নিয়ে যাবে, তো আমি এখানে চালক। আপনি শুধু এই ক্লাসটা নিয়মিত করবেন, দেখবেন আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা খুব ভালোভাবে 3 মাসের ভিতরে আশা করি আপনি ইংলিশে কথা বলতে পারবেন। মাত্র 3 মাস। তো এখানে কি বলছে? আই গট অ্যাবভ 90%, 90% মার্ক ইন ইংলিশ। তো এটা হচ্ছে পাস্ট টেন্স, এটা পাস্ট টেন্স আমি কিভাবে শিখবো, কিভাবে জানবো? দেখেন এখানে ভার্ব দেখে আমাদের টেন্স শিখতে হবে। কি দেখে টেন্স শিখতে হবে? ভার্ব। এখানে গট রয়েছে, দেখেন আই গট অ্যাবভ 90% মার্ক ইন ইংলিশ, অর্থাৎ আমি ইংলিশে 90%-এর উপরে মার্ক পেয়েছিলাম। তো এই যে গেট, এর পাস্ট টেন্স হচ্ছে গট। গেট এর পাস্ট টেন্স কি বলেন তো? গট। অর্থাৎ আমি পেয়েছিলাম। এই এই গট মানে হচ্ছে পেয়েছিলাম, অর্থাৎ এইটা হচ্ছে ভার্বের V2 ফর্ম। একটা ভার্বের 3টা করে ফর্ম থাকে, V1, V2, V3, কিন্তু আমরা আরো 2টা করে ফর্ম পড়বো এবং জানবো। প্রত্যেকটা ভার্বের 5টা করে ফর্ম থাকে। যেমন আমি যদি বলি ইট, ইট মানে হচ্ছে খাওয়া, এইটার আমরা প্রত্যেকে 3টা করে ফর্ম জানি। যেমন ইট, এট, ইটেন। ইট, এট, ইটেন। ইট মানে হচ্ছে খাওয়া, এট মানে হচ্ছে খেয়েছিলাম, আর ইটেন মানে হচ্ছে খাইয়াছি। তো এই যে 3টা ফর্ম, এ বাদেও আরো 2টা ফর্ম আছে। যেমন খাচ্ছি, ইটিং হবে, এটাকে আইএনজি ফর্ম বলে। যেমন আমি ভাত খাচ্ছি, তখন ওই আইএনজি ফর্মটা কাজে লাগে। আই অ্যাম ইটিং রাইস, আই অ্যাম ইটিং রাইস, অর্থাৎ আমি ভাত খাচ্ছি। এখানে কিন্তু এই 4 নাম্বার অর্থাৎ 4th নাম্বারের রুলটা কাজে লাগবে। আই অ্যাম ইটিং রাইস। আরেকটি আছে হচ্ছে থার্ড পারসন ফর্ম, যেটাকে বলা হচ্ছে ইটস। যেটাকে কি বলা হচ্ছে বলেন তো? ইটস। তো এই থার্ড পারসন ফর্মটা আমাদের কাজে লাগাতে হবে। এই থার্ড পারসন ফর্মটা আমাদের প্রচুর পরিমাণে জানতে হবে। এটা যখন ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব পড়াবো, তখন কিন্তু এই বিষয়গুলো, থার্ড পারসন ফর্ম কেন কাজে লাগে, হ্যাভ ভার্ব যখন বুঝাবো, তখন আপনারা এগুলো দেখতে পারবেন। তারপর আছে দেখেন ইউজ অফ বিটুইন অ্যান্ড অ্যামং। এই জায়গাটা একটু ভালোভাবে লক্ষ্য করেন, খুব একটা ইম্পর্টেন্ট জায়গা। বিটুইন কোথায় বসে আর অ্যামং কোথায় বসে? দুইয়ের মধ্যে তুলনা বোঝাতে বিটুইন বসে। যখন আমরা ইংলিশে কোনো বাক্য সঠিকভাবে তৈরি করব, তখন কিন্তু এটা আমাদের কাজে লাগবে। এই যে দুইয়ের মধ্যে তুলনা বোঝাতে বিটুইন বসে। কেমন? বাংলাদেশ, বাংলাদেশ উইল উইন, বাংলাদেশ জয়লাভ করবে বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ইংল্যান্ড। দেখেন, বাংলাদেশ উইল উইন, মনে করেন বাংলাদেশ এবং ইংল্যান্ডের মধ্যে ক্রিকেট খেলা হচ্ছে, তাই বলছে বাংলাদেশ উইল উইন, বাংলাদেশ জয়লাভ করবে বিটুইন, অর্থাৎ দুইয়ের মধ্যে একটি, ইন্ডিয়া অ্যান্ড ইংল্যান্ড। দুইয়ের মধ্যে তুলনা বোঝাতে বিটুইন বসে, দুইয়ের মধ্যে তুলনা বোঝাতে বিটুইন বসে। ডিভাইড দ্য অ্যাপল, ডিভাইড দ্য অ্যাপল বিটুইন টু ব্রাদার্স, অর্থাৎ দুইজন ভাইয়ের মধ্যে আমগুলো ভাগ করে দাও, আমগুলো ভাগ করে দাও। দুইয়ের অধিকের মধ্যে তুলনা বোঝাতে এমং বসে। আমরা পাশাপাশি 2টা জিনিস শিখলাম। দুইয়ের মধ্যে তুলনা বোঝাতে বিটুইন বসে, এবং দুইয়ের অধিকের মধ্যে তুলনা বোঝাতে এমং বসে। কি বসে বলেন তো? এমং বসে। বাংলাদেশ উইল উইন, বাংলাদেশ উইল উইন, বাংলাদেশ জয়লাভ করবে, বাংলাদেশ জিতে যাবে, এবং ইন্ডিয়া, পাকিস্তান এন্ড ইংল্যান্ড, বাংলাদেশ, পাকিস্তান এন্ড ইংল্যান্ড। অর্থাৎ ডিভাইড দ্য অ্যাপল অ্যামং দ্য 4 বয়েজ, দুইয়ের অধিক বোঝালে এমং বসবে, এবং দুইয়ের মধ্যে তুলনা বোঝাতে বিটুইন বসবে। এইগুলা যদি আমরা ভালোভাবে না জানি, না শিখি, তাহলে আমাদের রিটেন ইংলিশে ভুল হয়ে যাবে। আমরা যখন ফ্রি হ্যান্ডে কিছু লিখতে যাব, তখন কোথায় বিটুইন বসবে আর কোথায় এমং বসবে, এগুলা কিন্তু আমাদের যদি জানা না থাকে, ভুল হয়ে যাবে। তো আমি যা পড়াই দিচ্ছি এগুলো আপনারা বাসায় পিডিএফটা দিয়ে দিব, আরো একটু পড়বেন, দেখবেন আপনাদের এই জায়গাটায় আর কখনো কোনো সমস্যা থাকবে না। ইংলিশ গ্রামারের এই খুঁটিনাটি বিষয়গুলো যদি না জানা যায়, তাহলে কিন্তু গ্রামার সঠিকভাবে লেখা যায় না, একটা বাক্য সঠিক করে লেখা যায় না। যেমন আমি যদি বলি আই ইট রাইস, কি হবে বলেন তো? আই ইট রাইস, আমি ভাত খাই। আর যদি বলি সে ভাত খায়, আপনি এখানেও যদি লেখেন হি ইট রাইস, এই বাক্যটা একটু ভুল হয়ে গেল।
কেমন ভুল হলো? এখানে এই বাক্যটা প্রথমত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, এবং এখানে সাবজেক্ট হি। এই হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন। এই হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন। এই জন্য এখানে ভার্বের পরে এস বা ইএস বসাতে হবে। আই ইট রাইস, এবং দ্বিতীয় বাক্যে বলতে হবে হি ইটস রাইস। হি ইট রাইস বললে কিন্তু হবে না, এটা কি বলতে হবে? হি ইটস রাইস, অর্থাৎ সে ভাত খায়। তো এই যে দেখেন আমি ইটস বসালাম, এইটা যদি আপনি কেন বসেছে না জানেন, আপনার কিন্তু লিখতে গেলে ভুল হয়ে যায়। তো তারই ধারাবাহিকতায় আমরা এই প্রেপোজিশনের ব্যবহার শিখতেছি, কোথায় বিটুইন বসে এবং কোথায় অ্যামং বসে। আমরা এই বিষয়টা ভালোভাবে লক্ষ্য করতে পারলাম। ইউজ অফ উইথ, দেখেন উইথ কোন কোন জায়গায় বসে। আজকে আপনাদের এই প্রেপোজিশনের শীটটা কমপ্লিট করে দিব, পরের দিন আমরা পার্টস অফ স্পিচের অন্য বিষয়গুলো একটু পড়তে পারবো। ইউজ অফ উইথ, দেখেন কারো সাথে বোঝাতে উইথ বসাতে হবে। কারো সাথে বোঝাতে উইথ বসবে, যেমন হি খেম উইথ মি। হি খেম উইথ মি, সে আমার সাথে এসেছিল। হি গোজ উইথ মি, সে আমার সাথে যায়। দ্বারা বা দিয়া বোঝাতে উইথ বসে। কি বলছে? দ্বারা বা দিয়া বোঝাতে উইথ বসে, যেমন আই রাইট উইথ দিস পেন। আই রাইট উইথ দিস পেন, অর্থাৎ আমি এই কলম দিয়ে লিখি, এই কলম দ্বারা লিখি। আই রাইট, দেখেন এই বাক্যটা থেকে ইংলিশ গ্রামার না, এটা শেখার কোনো শেষ নেই। এটা বিভিন্ন পদ্ধতিতে শেখা যায়, এবং এটা অনেক সহজ ভাবে আপনাদের শিখাচ্ছি। দেখেন কিভাবে ল্যাঙ্গুয়েজটা সহজে শেখা যায়। এখানে কি লিখেছি? আই রাইট উইথ দিস পেন। আই রাইট, আমি লিখি, উইথ দিস পেন, অর্থাৎ আমি এই কলমের দ্বারা লিখি। তো এখানে এই রাইট, এখানে ভার্বটা যদি আব্দুল্লাহ আল মামুন একটু খেয়াল করবেন, এই যে রাইট, এই যে রাইট, এই রাইট ভার্বটা, এখানে আমি পিডিএফ ওপেন করেছি, এই ইয়েটা ওপেন করব তখন লিখে দিতে পারবো। আজকে এইভাবে একটু ক্লাসটা করেন, পরের দিন ঠিক করে দিব। এখানে কি বলছি? এই যে রাইট, আই রাইট উইথ দিস পেন, এই বাক্যটা অনেক ভাবে লেখা যায়। কত ভাবে লেখা যায় দেখেন। এখানে আই রাইট এর বদলে আমি এখানে যদি লিখতে পারি আই রোট উইথ দিস পেন, এর বাংলাটা কি হলো? আমি এই কলমের দ্বারা লিখেছিলাম। রাইটের পরিবর্তে হয়ে যাবে রোট, রাইটের পরিবর্তে হয়ে যাবে রোট। তো আমি যদি বলি আমি এই কলমের দ্বারা লিখবো, তখন কি হবে? আই উইল রাইট। আই উইল রাইট। এই দেখেন এই যে টেন্সের পরিবর্তন, এই টেন্সের পরিবর্তন, ভার্বের পরিবর্তন মানেই হচ্ছে টেন্সের পরিবর্তন। আমি কিন্তু আই এবং উইথ দিস পেন অন্য কোন শব্দ পরিবর্তন করলাম না, শুধু পরিবর্তন করেছি কি, এই যে রাইট নামক একটি ভার্ব আছে, এই রাইটের পরিবর্তন ঘটিয়ে দিয়েছি। আর এই রাইটের পরিবর্তন ঘটানো মানেই হচ্ছে ওই বাক্যটা পরিবর্তন। আই রাইট উইথ দিস পেন, এটার অর্থ হচ্ছে আমি এই কলমের দ্বারা লিখি। আমি এই বাক্যটাকে যদি পাস্ট টেন্স করি, আমি এই কলমের দ্বারা লিখেছিলাম, তখন ওই বাক্যে সবই ঠিক থাকবে, শুধু ওই যে রাইট ভার্বটাকে ভি টু ফর্ম অর্থাৎ রোট করে দিব। কি করে দিব? রোট। আমি যদি ওইটাকে ফিউচার টেন্সে নিতে চাই, আমি এই কলমের দ্বারা লিখবো, তখন কি হবে? আই উইল রাইট, আই উইল রাইট উইথ দিস পেন, উইথ দিস পেন। আমরা পেন না বলে ফেন কেন বলবো? কারণ এইটার কিন্তু আমাদের সঠিক উচ্চারণটা হবে পি কে আমরা ফ বলতে হবে, ফেন, ফেন। এটার উপরে আমরা ডিটেলস ক্লাস করতে পারবো, প্রোনাউন্সিয়েশনের ক্লাস যখন করবেন তখন এটা দেখতে পারবেন। ইউজ অফ ফর, দেখেন ফরের ব্যবহার আমরা কোথায় কোথায় ফর ব্যবহার করব, এই বিষয়টা আমরা খুব একটু ভালোভাবে দেখবো যে আমরা কোথায় কোথায় ফর ব্যবহার করব। তো দেখেন এখানে বলছে ফর বসবে হচ্ছে জন্য বোঝাতে, জন্য। যেমন আই অ্যাম ওয়েটিং ফর ইউ, আই অ্যাম ওয়েটিং ফর ইউ, অর্থাৎ আমি তোমার জন্য অপেক্ষা করছি। আই উড লাইক টু ডু সামথিং ফর ইউ, আমি তোমার জন্য কিছু করতে চাই বা করতে পছন্দ করি। তো এই সব জায়গায় কিন্তু ফর এর ব্যবহার করতে হবে। কিসের ব্যবহার করতে হবে? ফর। আই অ্যাম ওয়েটিং ফর ইউ, সময়ের আগে, সময়ের আগে ধরে, সময়ের আগে ধরে, যাবত বা বেপিয়া, অর্থাৎ আপনি মনে রাখবেন যাবত বা ধরে বোঝাতে ফর বসে, যাবত বা ধরে বোঝাতে কি বসে? ফর বসে। যেমন আই শ্যাল, আই শ্যাল গো টু নেপাল ফর ট্যুর, আমাকে নেপাল যেতে হবে ভ্রমণের জন্য, ভ্রমণের জন্য। তারপর আছে যেমন আই হ্যাভ বিন ইটিং রাইস, আই হ্যাভ বিন ইটিং রাইস ফর অ্যান আওয়ার, আমি আধা ঘন্টা ধরে, সরি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি। এই যে যাবত বা ধরে বোঝাতে
ফর বসবে। হি ওয়েন্ট টু জাপান, সে জাপানে গিয়েছিল ফর এ হায়ার এডুকেশন, ফর এ হায়ার এডুকেশন অর্থাৎ সে উচ্চতর ডিগ্রি আনতে জাপানে গিয়েছিল। অর্থাৎ কারণ বোঝাতে ফর বসবে, কারণ বোঝাতে কি বসবে, ফর। দেখেন এই প্রাইমারি লেভেলের গ্রামার গুলা করতে 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 আমরা কিন্তু কিছুদিন পরে অ্যাডভান্স লেভেলে চলে যাব। সেন্টেন্স অ্যানালাইসিস, প্রেজেন্টেশন দেওয়া, এগুলা কিন্তু আমরা শিখবো। তো ওইগুলা করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের এই রুলস গুলা, প্রিপজিশনের ব্যবহারটা ভালোভাবে শিখতে হবে। কারণ একটির সঙ্গে আরেকটি কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। অর্থাৎ এই বিষয়গুলো যখন আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে, তখন ওই যে অ্যাডভান্স লেভেলের ইংলিশটা, ওটাও আপনার কাছে কিন্তু সহজ হবে। তো এট ফার্স্ট ইউ হ্যাভ টু মেমোরাইজ দিস রুলস, এইগুলা কিন্তু আপনাকে মুখস্থ করতে হবে, এগুলো ভালোভাবে নিতে হবে। কোথায় ফর বসে, কোথায় ইন বসে, কোথায় অফ বসে, কোথায় টু বসে। এবং এখান থেকে আপনাদের হোমওয়ার্ক আমি অলরেডি দিয়েছি। যেমন দেখেন, এই যে কারণ বোঝাতে ফর বসে, আই শ্যাল গো টু নেপাল ফর ট্যুর, আমি নেপালে যাব ট্যুরের জন্য, ভ্রমণের জন্য। তো এইখানে মাত্র দুইটা বাক্য দেওয়া আছে। উই ওয়েন্ট টু জাপান ফর এ হায়ার এডুকেশন। তো এইখানে আপনাকে কি করতে হবে, আরো কিছু বাক্য ফর দিয়ে তৈরি করতে হবে। তবেই কিন্তু আপনার এই ল্যাঙ্গুয়েজটা নিজে নিজে প্র্যাকটিস করা হবে। তা না হলে এখানে আমি পড়িয়ে দিয়ে যাচ্ছি, এটা আমার বেশি কাজ হচ্ছে। কিন্তু আপনি যখন বাসায় এই ফর, এই ইন, এই উইদাউট, এইগুলা থেকে আপনি নিজে নিজে যখন ব্যবহার করবেন, তখন আপনার নিজের অনেক কাজ হবে। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। মূল্য বোঝাতে ফর বসে, মূল্য বোঝাতে ফর বসে। খুব সুন্দর একটি ইংলিশ দেখেন, আই বট আ মোবাইল ফর 100 টাকা, সরি 1000 টাকা। আমি 1000 টাকা দিয়ে একটি মোবাইল কিনেছিলাম, আমি 10,000 টাকা দিয়ে একটি মোবাইল কিনেছিলাম। অর্থাৎ এখানে ফর মানে বিনিময় বা মূল্য। যেমন আই বট এ পেন ফর 10 টাকা, আই বট এ পেন ফর 10 টাকা, আমি 10 টাকার বিনিময়ে একটি কলম কিনেছিলাম। এই যে বিনিময়, এই বিনিময় যখন বুঝাবে, তখন ফরের ব্যবহার করতে হবে। হি উইল বাই আ কম্পিউটার ফর 5,000 টাকা। সাহায্য অর্থে ফর বসে। কি বলছে বলেন তো, সাহায্য অর্থে ফর বসে। কেমন, যেমন প্লিজ ডু দিস ফর মি, দয়া করে এটা আমার জন্য করুন। প্লিজ ডু দিস ফর মি, দয়া করে এটা আমার জন্য করুন। তারপর কি আছে দেখেন, তারপর প্লিজ ইউ ক্যান ডু সামথিং ফর মি। এরপর আমরা শিখবো ইউজ অফ বাই। কোথায় বাই এর ব্যবহার বসে, কি বসে বলেন তো, কোথায় বাই এর ব্যবহার বসে। এটা পড়েন তো মিস্টার খলিল সাহেব, আমি একটু পড়েন এটা, বাই বোঝাতে, পাশে বোঝাতে। ধন্যবাদ। দেখেন এখানে বলছে যে পাশে বোঝাতে বাই বসে, যেমন হি স্যাট বাই মি, সে আমার পাশে বসেছিল। আচ্ছা, আপনি যদি এই বাই এর ব্যবহার না জানেন, আপনি ভুল করে লিখে ফেললেন যে হি স্যাট টু মি, হি স্যাট টু মি, এখানে সিটের পাস্ট টেন্স কিন্তু স্যাট। এই টেন্সটা সবসময় আপনাকে ভালোভাবে লক্ষ্য করতে হবে। একটা বাক্যের ভিতরে আপনি ভার্বের ব্যবহার বা টেন্সের ব্যবহারটা একটু ভালোভাবে লক্ষ্য করবেন, আপনার আর কিছু লক্ষ্য করা লাগবে না, আপনার বাক্যটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। তো এখানে হি স্যাট বাই মি, সে আমার পাশে বসেছিল। তারপর কি আছে, আই স্যাট বাই হার, আই স্যাট আমি বসেছিলাম, বাই হার তার পাশে বসেছিলাম। দেখেন পথে অর্থে বোঝাতে বাই বসে, পথে। যেমন দে উইল গো দেয়ার বাই রোড, দে উইল গো দেয়ার বাই রোড, এটার বাংলা অর্থ কি দাঁড়ায় জানেন, দে উইল গো দেয়ার অর্থাৎ তারা সেখানে যাবে, দে উইল গো দেয়ার তারা সেখানে যাবে, বাই রোড অর্থাৎ সড়ক পথে যাবে। এখানে যদি বলেন দে উইল গো রোড বাই এয়ার, বাই এয়ার, এয়ার মানে হচ্ছে আকাশ পথে যাবে। তাহলে পথে অর্থে অর্থাৎ কোনো রাস্তা ধরে যখন যাবে বোঝাবে, তখন বাই ব্যবহার করতে হবে। দে উইল গো দেয়ার বাই রোড, দে উইল গো দেয়ার বাই বাস, দে উইল গো দেয়ার বাই এয়ার। মাধ্যম বোঝাতে বাই বসে, মাধ্যম বোঝাতে বাই বসে। হি হি অ্যাচিভড সাকসেস বাই হার্ড লেবার। দেখেন কঠোর পরিশ্রমের দ্বারা, কঠোর পরিশ্রমের মাধ্যমে সে সাকসেস, সফলতা অর্জন করেছিল। কি হবে, হি অ্যাচিভড সাকসেস বাই হার্ড লেবার, বাই হার্ড লেবার। পরিমাপ বোঝাতে বাই এর ব্যবহার হয়, পরিমাপ বোঝাতে বাই বসে। কেমন, দি টেবিল ইজ 2 ফিট বাই 4 ফিট, অর্থাৎ এই টেবিলটি 2 ফিট চওড়া, 4 ফিট লম্বা। অর্থাৎ এখানে পরিমাপ বোঝাতে বাই এর ব্যবহার করতে হবে। পার্সেন্টেজ বোঝাতে দেখেন 5 দাগে, পার্সেন্টেজ বোঝাতে বাই এর ব্যবহার করা হয়। কি বোঝাতে, পার্সেন্ট। যেমন হি ইজ ইমপ্রুভিং ডে বাই ডে, হি ইজ ইমপ্রুভিং ডে বাই ডে, সে দিনের পর দিন উন্নতি করছে, করে যাচ্ছে। তো এখানে ডে বাই ডে,
আই এম ইমপ্রুভিং মান্থ বাই মান্থ, মাসের পর মাস আমি উন্নতি করে যাচ্ছি। ইউজ অফ ফ্রম, এই ফ্রম এর ব্যবহারটা কোথায় বসে দেখেন, কারো নিকট হতে বা অন্য কোনো স্থান হতে, তা থেকে বোঝালে ব্যক্তির স্থানের আগে ফ্রম বসে। কারো নিকট হতে বা অন্য কোনো স্থান হতে বা থেকে বোঝালে ব্যক্তির বা স্থানের আগে ফ্রম বসে। কি বসে? ফ্রম। হি কেম ফ্রম নেপাল, সে নেপাল থেকে এসেছিল। আই বট 1 কেজি সুইট ফ্রম মার্কেট, আমি বাজার থেকে 1 কেজি মিষ্টি কিনেছিলাম। দেখেন এই যে ফ্রম মার্কেট, বাজার থেকে, ফ্রম নেপাল, নেপাল থেকে, এইটা বোঝালে মূলত এখানে ফ্রম বসবে। কিসের ব্যবহার হবে? ফ্রম। ইউজ অফ ইনটু, দেখেন ইনটু এর ব্যবহার কোথায় বসে? ইউজ অফ ইনটু, বাইরে থেকে ভিতরে বোঝাতে ইনটু বসে। বাইরে থেকে ভিতরে বোঝাতে ইনটু বসবে। যেমন দি বয় এন্টার্ড ইনটু দা রুম, দা বয় এন্টার্ড ইনটু দা রুম, অর্থাৎ বালকটি বাইরে থেকে ভিতরে প্রবেশ করেছিল। আই এন্টার্ড ইনটু দা ক্লাস, আই এন্টার্ড ইনটু দা ক্লাস, আমি বাইরে থেকে ক্লাসের ভিতরে প্রবেশ করেছিলাম। কিসের ভিতরে? বাইরে থেকে ভিতরে প্রবেশ করেছিলাম। আচ্ছা, এইখানে দেখেন একটি রয়েছে টুয়ার্ডস, এই জায়গাটা একটু দেখেন টুয়ার্ডস। এই টুয়ার্ডস মানে হচ্ছে কোনো অনির্দিষ্ট। এইটা মিস্টার আল মামুন, আপনি একটু পড়েন তো, আব্দুল্লাহ আল মামুন, এটা অনির্দিষ্ট কোনো গন্তব্যের দিকে কি লেখা আছে একটু পড়েন। অনির্দিষ্ট কোনো গন্তব্যের দিকে যাচ্ছে। হ্যাঁ, অনির্দিষ্ট কোনো গন্তব্যের দিকে বোঝাতে টুয়ার্ডস বসে। কি বসে বলেন তো? টুয়ার্ডস বসে। আই অ্যাম গোয়িং টুয়ার্ডস ইউনিভার্সিটি, দেখেন এইখানে আমি ক্লাসের শুরুতেই বলেছিলাম, অর্থাৎ অনির্দিষ্ট করে যখন বুঝাবে আমি ইউনিভার্সিটির দিকে যাচ্ছি, তার মানে মনে করেন আমার বাসা থেকে ইউনিভার্সিটি 5 কিলোমিটার দূরে। তো আমি কি করলাম, আমি ইউনিভার্সিটিতে না যে ইউনিভার্সিটির কোনো ক্যাফেটেরিয়া বা কোনো পার্কে আমি আড্ডা দিচ্ছি, অর্থাৎ আমি বাসা থেকে ইউনিভার্সিটির দিকে রওনা হচ্ছি, কিন্তু আমি ঠিক ইউনিভার্সিটিতে যাচ্ছি না। এমন জায়গায় আপনারা টুয়ার্ডস ব্যবহার করবেন। যেমন দেখেন, আই অ্যাম গোয়িং টুয়ার্ডস ইউনিভার্সিটি, আমি ইউনিভার্সিটির দিকে যাচ্ছি, তার মানে আমি ইউনিভার্সিটিতে নাও পৌঁছাতে পারি, ওই ক্যাম্পাসে আমি নাও যেতে পারি। হি ইজ গোয়িং টুয়ার্ডস দ্য মার্কেট, সে মার্কেটের দিকে যাচ্ছে। কিসে যাচ্ছে? মার্কেটের দিকে। অর্থাৎ মার্কেটে না গিয়ে সে পাশ কাটিয়ে অন্য কোনো দিকেও যেতে পারে। এরূপ জায়গায় আমরা টুয়ার্ডস এর ব্যবহার করব। ইউজ অফ বিফোর, দেখেন বিফোর এর ব্যবহার, আমরা বিফোর কোথায় ব্যবহার করব? পূর্বে বোঝাতে বিফোর বসে। কি বোঝাতে? পূর্বে। যেমন হি খেম বিফোর লাঞ্চ, হি খেম, সে এসেছিল বিফোর লাঞ্চ, লাঞ্চের পূর্বে। আই ওয়েন্ট দেয়ার বিফোর ডিনার, আই ওয়েন্ট দেয়ার বিফোর ডিনার, আমি সেখানে গিয়েছিলাম ডিনারের পূর্বে। সম্মান বোঝাতে বিফোর বসে। কি বোঝাতে? সম্মান বোঝাতে বিফোর বসে। যেমন হি স্টুড বিফোর মি, আই স্ট্যান্ড বিফোর ইউ। তো এই সব জায়গায় আমাকে বিফোর এর ব্যবহার করতে হবে। আফটার কোথায় বসে দেখেন, এটা একটু পড়ে ফেলি। আফটার বসে যেমন আই উইল প্লে আফটার স্টাডিং, আই উইল প্লে আফটার স্টাডিং, আই উইল ওয়াচ টিভি আফটার প্লেইং, অর্থাৎ খেলাধুলা করার পর আমি টিভি দেখব। চলমান অবস্থার পিছনে বোঝাতে আফটার বসে, চলমান অবস্থার পিছনে বোঝাতে আফটার বসে। পুলিশ রান আফটার দা ক্রিমিনাল, পুলিশ রান আফটার দা ক্রিমিনাল, অর্থাৎ অপরাধীর পিছনে পুলিশ দৌড়ায় বা দৌড়াচ্ছিল। অর্থাৎ এখানে চলমান অবস্থার পিছনে দৌড়ায় বা কোনো কিছু হাঁটে বা চলে, এমন বুঝাতে আফটার বসে। তারপর দেখেন ইউজ অফ বিলো, বিলোটা কোথায় বসে? নিচে অর্থে প্রকাশ করতে বিলো বসে। যেমন উই লিভ বিলো দা স্কাই, উই লিভ বিলো দা স্কাই, অর্থাৎ আমরা আকাশের নিচে বসবাস করি। তারপর যদি বলা হয় দা পেন ইজ বিলো দা টেবিল, দা পেন ইজ বিলো দা টেবিল, অর্থাৎ কলমটি টেবিলের নিচে, এক্ষেত্রে আমাদেরকে বিলো ব্যবহার করতে হবে। এখানে নিচে বলতে উপরের কোনো বস্তুর তুলনা বোঝাতে বিলো শব্দটির ব্যবহার করা হয়। ইউজ অফ আন্ডার, নিচে অর্থে প্রকাশ করতে আন্ডার ব্যবহার করা হয়। কিসে বলেন তো? নিচে। যেমন লেটস সিট আন্ডার দ্য ট্রি, লেটস সিট আন্ডার দ্য ট্রি, চলুন আমরা গাছের নিচে বসি। লুক এট দ্য টেবিল আন্ডার দ্য, কি বলছে? লুক এট দ্য টেবিল আন্ডার দ্য টেবিল, এখানে আন্ডার দ্য ট্রি বা এমন কিছু একটা হবে। বিবেচনাধীন বোঝাতে আন্ডার বসে। যেমন দি কেস ইজ আন্ডার দ্য কোর্ট, অর্থাৎ কোর্টে এই কেসটি বিবেচনাধীন আছে।
তারপর কি বসবে দেখেন, তারপর অধীনে বোঝাতে আন্ডার বসে। যেমন হি ওয়ার্কস আন্ডার মি, সে আমার অধীনে কাজ করে। আপনারা আপনার দেশে যে যার অধীনে কাজ করেন, আপনি বলতে পারেন আই ওয়ার্ক আন্ডার, যে কোনো কারো নাম দিতে পারেন, বা যে কোনো কোম্পানির নাম দিতে পারেন, আমি এই কোম্পানির অধীনে কাজ করি। এখানে আন্ডার বসাতে হবে। কি বসাতে হবে বলেন তো? আন্ডার, UNDER। অর্থাৎ আমি অমুক অফিসের আন্ডারে কাজ করি, আমি অমুক বসের আন্ডারে কাজ করি, এক্ষেত্রে আপনাকে আন্ডার ব্যবহার করতে হবে। তারপর অ্যাক্রস কোথায় বসে দেখেন, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বোঝাতে অ্যাক্রস বসে। এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বোঝাতে অ্যাক্রস বসে। যেমন আই উইল রান অ্যাক্রস দা ফিল্ড, আই উইল রান অ্যাক্রস দা ফিল্ড, অর্থাৎ আমি মাঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড়ে যাব। তারপর কি বসে দেখেন, ইউজ অফ থ্রো, অর্থাৎ থ্রো মানে কোনো কিছুর মধ্য দিয়া। যেমন দে ওয়েন্ট টু আওয়ার ভিলেজ থ্রু দ্য জঙ্গল, তারা আমাদের গ্রামের মধ্য দিয়ে জঙ্গলে গিয়েছিল। এগেনিস্ট কোথায় বসে, বিরুদ্ধে বোঝাতে এগেনিস্ট বসে। যেমন উই ফাউট এগেনিস্ট পাকিস্তান ইন লিবারেশন ওয়ার, স্বাধীনতা যুদ্ধে আমরা পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম। অ্যাবাউট কোথায় বসে, সম্বন্ধে বা সম্পর্ক বোঝাতে অ্যাবাউট বসে। যেমন হি টোল্ড মি অ্যাবাউট দ্য গেম, সে আমাকে বলেছিল ওই খেলাটি সম্পর্কে। আই উইল টেল হিম অ্যাবাউট দ্য ম্যাটার, আই উইল টেল হিম অ্যাবাউট দ্য ম্যাটার, অর্থাৎ আমি তাকে বিষয়টা সম্পর্কে বলবো। ইউজ অফ বিসাইড, পাশে বোঝাতে বিসাইড বসে। পাশে বোঝাতে কি বসে, বিসাইড। যেমন হি স্যাট বিসাইড মি ইন দ্য এক্সাম হল, পরীক্ষার হলে সে আমার পাশে বসেছিল। পরীক্ষার হলে সে আমার পাশে বসেছিল। আর বেশি নেই দেখেন। এরপর বিহাইন্ড কোথায় বসে, পিছনে বোঝাতে বিহাইন্ড বসে। কি বলছে, পিছনে। যেমন প্লিজ স্যাড বিহাইন্ড মি, দয়া করে আমার পাশে বসুন। প্লিজ স্যাড বিহাইন্ড মি। ইউজ অফ বিয়ন্ড, দেখেন বিয়ন্ড কোথায় বসে, সাধ্যের বাইরে বোঝাতে বিয়ন্ড বসে। সাধ্যের বাইরে, কেমন, দ্য প্রাইস অফ ড্রেস ইজ বিয়ন্ড মাই বাজেট, অর্থাৎ আমি যে বাজেট করেছি এই প্রাইসটি আমার সেই বাজেটের বাইরে। ইউজ অফ ডাউন, ইউজ অফ ডাউন, উপর থেকে নিচে বোঝাতে ডাউন ব্যবহৃত হয়। হি ফেল ডাউন ফ্রম আ বিল্ডিং, হি ফেল ডাউন ফ্রম আ বিল্ডিং, সে একটা বিল্ডিং থেকে পড়ে গিয়েছিল। ইউজ অফ সিন্স, নির্দিষ্ট সময় বোঝাতে, পয়েন্ট অফ টাইম বোঝাতে সিন্স বসে। যেমন ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি, নির্দিষ্ট সময় বোঝাতে, অথবা মনে রাখবেন পয়েন্ট অফ টাইম, কি বোঝাতে, পয়েন্ট অফ টাইম বোঝাতে সিন্স বসে। যেমন দেখেন, আই হ্যাভ বিন প্লেইং ফুটবল সিন্স মর্নিং, অর্থাৎ এখানে একটা পয়েন্ট উল্লেখ করে দিচ্ছে কি, সকাল থেকে আমি ফুটবল খেলছি। আই হ্যাভ বিন প্লেইং ফুটবল সিন্স মর্নিং। তো এই ক্ষেত্রে আমাকে সিন্স এর ব্যবহার করতে হবে কোথায়, পয়েন্ট অফ টাইম। আর যদি কোনো পিরিয়ড অফ টাইম থাকে তাহলে সেখানে ফর এর ব্যবহার করতে হবে। কিসের ব্যবহার করতে হবে, ফর। যেমন আই হ্যাভ বিন ইটিং রাইস ফর অ্যান আওয়ার, আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি। ইউজ অফ উইদাউট, দেখেন উইদাউট এর ব্যবহার কোন কোন জায়গায় আমরা উইদাউট ব্যবহার করব। যেমন ছাড়া বা ব্যতীত, কি বলছে, ছাড়া বা ব্যতীত বোঝাতে উইদাউট বসে। যেমন ফিশ ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, ফিশ ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, অর্থাৎ মাছ পানি ছাড়া বাস করতে পারে না। পিপল ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, লোকজন পানি ছাড়া থাকতে পারে না বা আমরা চলতে পারি না। তো মানে ছাড়া বা ব্যতীত বোঝাতে উইদাউট বসে। তো আজকে প্রেপোজিশনের যে রুল গুলো আমি কষ্ট করে পড়িয়ে দিলাম, এইটা আপনারা আবার একটু পড়বেন। আগামী দিন ক্লাসে এখান থেকে আমি আপনারা পড়ে কি বুঝলেন এর উপরে একটু ফিডব্যাক নিব। আব্দুল্লাহ আল মামুন, আপনি আজকে নতুন, তো আপনার জন্য যে ক্লাসগুলো গ্যাপ পড়েছে আমি এটা আপনাকে বুঝিয়ে দিব। আর এটা আমি এখন আপনাকে PDF পাঠিয়ে দিচ্ছি, ক্লাস রেকর্ডটা পেয়ে যাবেন এবং পরবর্তী দিন ক্লাসে ঠিক সময় মতো জয়েন করবেন। থ্যাংকস ফর অল। হ্যাঁ, থ্যাংকস ফর অল। সবাই ভালো থাকবেন, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ এভরিবডি।